আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভাসের বিশেষ আয়োজন টি উইথ টিচার্স। আজকে নতুন একটি এপিসোড আমাদের সাথে বরাবরের মতোই আছে। আমাদের স্পেশাল একজন গেস্ট আমাদের সাথে উপস্থিত আছে আহমদ আদিব মুস্তফা। আরাফ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কেমন লাগছে তোমার এই বিশেষ শোতে আসতে পেরে? খুবই ভালো লাগতেছে। একটু আমার নার্ভাস মনে হচ্ছে তোমাকে? একটু কিছুটা আমার বড় ভাইরা এই হট সিটে বসে গেছে। অলরেডি এক ছোট ভাইও বসে গেছিল। এখন আমি এখানে এসে বসছি। একটু এক্সাইটেড, একটু নার্ভাস সবকিছু। নার্ভাসনেসটা কিসের জন্য? কিছু গোপন কোনো রহস্য বা সিক্রেট আছে যেটা ফাঁস হয়ে যেতে পারে আজকে, এমন কিছু? আপনি তো উদ্ভাসের বড় ভাই। আপনার কাছে তো কোনো কিছুই লুকানোর নাই। আপনি যদি দয়া করে এগুলা একটু ট্যাকেল দিয়ে রাখেন। তার মানে বোঝা গেল, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আর কালক্ষেপণ না করে সরাসরি আমাদের মূল আয়োজনে চলে যেতে চাই। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি ৩টি সেগমেন্টে বিভক্ত। প্রথম সেগমেন্টটাকে আমরা বলি গেট টু নো ইউর টিচার। এই অংশে আরাফ, তোমাকে প্রশ্ন করা হবে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে। সচরাচর আমরা তোমাকে একটু অনলাইনে কমই দেখতে পাওয়া যায়। সাধারণত আমরা দেখতে পাই তোমাকে হচ্ছে অফলাইন ক্লাসগুলোতে, বিভিন্ন ব্রাঞ্চগুলোতে বেশি। তো যেসব তোমার ফিজিক্যাল ক্লাসের স্টুডেন্ট যারা এখানে উপস্থিত আছে, তারা হয়তো তোমাকে একজন শিক্ষক হিসেবে চিনে। কিন্তু ব্যক্তি জীবনের আরাফ মানে তার থেকে ঠিক কতটুকু আলাদা, নাকি কতটুকু তার সাথে মিল আছে, সেটাই জানবো। বেশ কিছু প্রশ্ন করব তোমাকে এই রাউন্ডটাতে। তো প্রথম প্রশ্ন, তোমার উদ্ভাসের জার্নিটা এখানে কবে থেকে বা কিভাবে শুরু হলো, এবং এখন তুমি কতটা এনজয় করছো, নাকি তোমার একদম মনে হচ্ছে যে না, উদ্ভাস জীবনের শেষ পর্যায়ে চলে আসছো? না, উদ্ভাসের জার্নিটা সবসময় অ্যাকচুয়ালি এনজয়েবল। আমার জার্নি প্রথম শুরু হয়েছিল ২০১৯ সালে। আমার মনে আছে ওই সময়কার অ্যাডমিশন সিজনের মোটামুটি একটু শেষ দিক থেকেই। সো এরপরে আবার কন্টিনিউ হতে থাকলো এবং এখন এসে মানে নিজেকে বেশ ম্যাচিউরড মনে হচ্ছে এই জায়গাটায় এবং আরো বেশি এনজয় করছি। আগে যতটা ছিল, কিছুটা ভয় ছিল, কিছুটা কনফিউশন ছিল নিজের মাঝে। নিজেকে আরো ডেভেলপ করার জায়গা খুঁজে পেয়েছি। রেগুলার সেটা করে যাচ্ছি। এখন সেটা আরো বেশি এনজয়েবল মনে হচ্ছে। গ্রেট। তো ব্যক্তি জীবনের যে আরাফ এবং ক্লাসরুমে আমরা সামনে যে আরাফকে দেখতে পাই, দুইটা আরাফের ভেতরে ঠিক তফাৎ কতটুকু? শারীরিকভাবে তো কোনো তফাৎ নাই, বোঝাই যাচ্ছে। মানে মানসিকভাবে বা ইন্টেলেকচুয়ালি তফাৎ ঠিক কতটুকু? আ একটু তফাৎ অ্যাকচুয়ালি আছে। আমি অ্যাকচুয়ালি কিছুটা মানে ইন্ট্রোভার্ট সরাসরি বলব না। একটু নীরবতা বা নির্জনতা পছন্দ করি বেশি। তো দেখা যায় ক্লাসে তো অনেক স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করতে হয়। তাদের সাথে খুব লাইভলি থাকতে হয়। তাদের সাথে ইন্টারেক্ট করতে হয়। বাট ব্যক্তি জীবনে কিছুটা নীরবতা বা কিছুটা হচ্ছে মানে হৈ হল্লা একটু এভয়েড করে চলা মানুষ আমি। সো একটুখানি কিছুটা মানে ডিফারেন্স থাকেই। ডিফারেন্স থাকে। একটুটা ঠিক কতখানি? আপনি অনেক ঝাপসার উপরে চলে যাচ্ছেন, যে একটু স্পেসিফাই করে বললে ভালো হতো। যে আমার এই বৈশিষ্ট্যটা যেটা ব্যক্তি জীবনে আছে, কিন্তু আমার ক্লাসরুমে গেলে দেখতে পাওয়া যায় না। আহ ক্লাসরুমে গেলে স্টুডেন্ট সবার সাথেই ইন্টারেক্ট করতে হয়। তাদেরকে মানে অনেকে অনেক রকম মেন্টাল স্টেটে থাকে। তাদেরকে একটু চিয়ার আপ করতে হয়। তাদের সাথে ইন্টারেকশন করে পুরা ক্লাসটাকে এনজয় ফোর্সফুলি করে জোক আসতে বলতে হয়। ফোর্সফুলি জোক বললে স্টুডেন্টরা বলবে যে, "ভাই কোথায় হাসতে হবে একটু আন্ডারলাইন করে দেন।" আচ্ছা। স্টুডেন্টরা তো বলেও মনে হয়। আ বলার সুযোগ দেই নাই। কারণ ফোর্সফুলি জোক কখনো বলি নাই। ওকে, গ্রেট। আর ব্যক্তি জীবনে আমি এমনিতে নিজের মতোই কিছুটা থাকি। নিজের কাছের মানুষদের নিয়ে থাকতে খুব পছন্দ করি। যারা আমার অ্যাকচুয়ালি ক্লোজ মানুষ তাদের মাঝখানে থাকলে আমি খুব মানে লাইভলি থাকি। বাট এছাড়া সবসময় একটু নিজের মতোই থাকা হয়। স্টুডেন্টদের কি কাছের মানুষ মনে হয় না? অবশ্যই স্টুডেন্টরা সবসময় কাছের মানুষ। হ্যাঁ। ক্লাসে ঢোকার ঠিক আগ মুহূর্তটায় একটু নার্ভাসনেস থাকে বা তাদেরকে কিভাবে কাছের মানুষ বানিয়ে নিব সেটা চিন্তা করতে থাকি এবং ক্লাস শেষে তাদেরকেই সবচেয়ে বেশি আপন মনে হয়। এটা সবসময়। এবং প্রত্যেক ক্লাস শেষ হওয়ার পরেই আমি অ্যাকচুয়ালি তাদেরকে মিস করি যে তাদের সাথে একটা ভালো সময় কাটছে এবং মনে হয় যে আরেকবার তাদের কাছে আসতে পারলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। এই প্রশ্ন থেকেই যে প্রতিটা ক্লাস শেষেই যে মনে হয় যে একটু মিস করতেছি বা একটু খালি, খালি লাগতেছে, এমন কোনো ঘটনা? যে সব স্টুডেন্টই তো ক্লোজ বা সব ক্লাসই তো মনে রাখার মতো। বাট তারপরও কোনো স্টুডেন্টের ঘটনা বা কোনো ক্লাসের ঘটনা বা কোনো ব্রাঞ্চে যাওয়ার জার্নি পিক করতে পারবা, যেটা এখনো মাঝে মধ্যে চোখ বন্ধ করলে ভেসে ওঠে, বা মাঝে মধ্যে মনে পড়লে মজা লাগে, মজার কোনো স্মৃতি? আ এরকম বলতে গেলে উদ্ভাসের ক্লাস নিতে যাওয়ার যে জার্নি গুলা, এগুলো অ্যাকচুয়ালি খুব মজাদার। তো আমার রিসেন্টলি এরকম হয়েছিল অ্যাকচুয়ালি গত বছর। আমি এসএসসি মডেল টেস্টে ক্লাস নিতে গিয়েছিলাম পঞ্চগড়। ওই সময় প্রচন্ড শীত। এই জানুয়ারি মাসেই পঞ্চগড়ে জার্নি এবং টেম্পারেচার মোটামুটি ১০ এর কাছাকাছি। ঢাকা থেকে ওখানে যেয়ে আমার মানে একদমই বেশ অবস্থা। খুব শীতে কাঁপাকাঁপি অবস্থা। বাট এর মধ্যেও ক্লাসে নিয়েছি স্টুডেন্টদের খুব ভালোভাবে। তাদের সাথেও খুব ভালো ইন্টারেকশন হয়েছে। এবং সেখান থেকে জার্নি করে আমাকে আবার যেতে হয়েছিল গাইবান্ধায়। মোটামুটি ৪.৫ থেকে ৫ ঘন্টার জার্নি। অলমোস্ট রাত 11:30 টায় যেয়ে সেখানে পৌঁছাতে হয়েছিল এবং
এই টায়ার্ডনেস বা সবকিছু এই মানে প্রতিকূল পরিবেশে জার্নির পরেও পরের দিন আবার স্টুডেন্টদের সাথে সেই যে একই রকমের ইন্টারেকশন বা স্টুডেন্টদের সাথে মানে ভালো একটা সময় কাটানো, এই জিনিসগুলা মাঝে, মাঝে মনে পড়লে বেশ ভালোই লাগে যে খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল। ওকে। এখান থেকে আবার একটু ব্যক্তিগত জীবনে চলে যাবো একদম। যে আরাফ, তোমার স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটির জীবন সবচেয়ে মনে রাখার মতো জার্নি কোনটা ছিল? স্কুল, কলেজ নাকি ইউনিভার্সিটি? সবগুলোই আমার কাছে বেশ মনে রাখার মতো এবং তাহলে তোমার কাছে একটু তোমার স্কুল জীবনের কথা জানতে চাই। স্কুল জীবনে তুমি ঠিক কেমন ছিলে? শান্তশিষ্ট ভদ্র ছেলে নাকি খুব ডানপিটে চঞ্চল, বা কেমন ছিলে, বা পড়াশোনা কেমন ছিলে তুমি? না, স্কুল জীবনে আমি অনেকটা ডানপিটে ছিলাম আসলে এবং স্কুলের ফ্রেন্ডদের সাথে খুব ভালো, ভালো সময় কেটেছে এবং এখনো তাদের সাথে আমার বেশিরভাগ সময় কাটে। স্কুলে অনেক ধরনের এরকম অ্যাডভেঞ্চারাস জার্নি আছে আমার। স্কুল পালানোর মতো কোনো ঘটনা? আর না, স্কুল কখনো পালাই নাই। ও একদম, তাহলে আদর্শ ছাত্রের যত বৈশিষ্ট্য থাকা দরকার সবই তোমার ভেতর আছে, না, মাশাআল্লাহ। পুরোপুরি আদর্শ ছাত্রও না, আবার একেবারে বেশি বেয়ারা যে সেটাও না। মোটামুটি পড়াশোনাটা ঠিক রেখে বাকি যেরকম মানে করা যায়, এনজয় করা যায় সেই কাজগুলোই করছি মূলত। ওকে, গ্রেট। সো তোমার কাছ থেকে আমার মানে সর্বশেষ মানে এই রাউন্ডে জানার যে বিষয়টা, সেটা সোফার উদ্ভাসের সাথে তোমার যে জার্নিটা, এই জার্নির ভেতরে তোমার কাছে উদ্ভাসের কোন সার্ভিসটা সবচেয়ে বেশি ইউনিক মনে হয়েছে, যেটা তোমার কোনো স্টুডেন্টের পার্সপেক্টিভে না, তুমি টিচার হিসেবেই সবসময় মানে অবাক হয়ে যাও যে এডুকেশনাল প্ল্যাটফর্মও এমন ভাবে চিন্তা করতে পারে, এমন কোন একটা ফিচার যদি আমাদেরকে বলতে। এক্ষেত্রে আমি সবসময় কিউএনএ সার্ভিসটার কথা বলি। কারণ আমি সবসময় অ্যামেজড হই এটা দেখে যে কিউএনএ সার্ভিসে সবসময় টিচার একটা ফুল প্যানেলই আছে। তারা ২৪ ঘন্টা সেখানে অ্যাক্টিভ থাকে। স্টুডেন্ট যেকোনো সময় প্রশ্ন করলে সেখানে তারা অ্যান্সার পেয়ে যাচ্ছে এবং সেখানে প্রতিনিয়ত যাই প্রশ্ন করা হচ্ছে সবগুলো স্টোরড থাকতেছে। তো Google সার্চের মতো এখানেও সার্চ রেজাল্টেই অনেক সময় অ্যান্সার গুলা চলে আসে। আমি মাঝে, মাঝে চেক করি বিষয়গুলো এবং আমার কাছে এটা আসলেই খুব ভাল লাগে এবং স্টুডেন্টদেরকে আমি এনকারেজ করি এই বিষয়টা আরো ভালোভাবে গ্র্যাব করার জন্য আরকি। চমৎকার। তো এর মধ্য দিয়ে আমাদের প্রথম যে রাউন্ড গেট টু নো ইউর টিচার সেটা শেষ হলো। এবার চলে যাচ্ছে আমাদের সবচেয়ে এক্সাইটিং রাউন্ড, র্যাপিড ফায়ারে। বুঝতেই পারছো, তোমাকে কয়েকটা করে, দুটো করে, ক্ষেত্রে বিশেষে ৩টা করে অপশন দেওয়া হতে পারে। উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান। ঠিক আছে? কোনো জাস্টিফিকেশন দেওয়া যাবে না। সহজ সহজ প্রশ্ন, টেনশনের কিছু নেই। তো আর ইউ রেডি? হ্যাঁ, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়, পাহাড়। ওকে, পাহাড় নাকি ঝর্ণা? পাহাড়। পাহাড়। আচ্ছা, একটু জানতে চাই যে পাহাড় প্রীতির পেছনে বিশেষ কোনো কারণ আছে? আ না, বিশেষ কোনো কারণে ওই যে শুরুতে একটু বললাম যে নির্জনতা পছন্দ। পাহাড়টা একটু নির্জন। সমুদ্র তো সবসময় আওয়াজ থাকে সেখানে। গর্জন আছে সমুদ্রের। সেটার বিউটিটা তাইলে একরকম। যে মানুষের নির্জনতা এত পছন্দ, তার মানে একটা ক্লাসরুমে ক্লাস নেওয়াটা কিভাবে প্যাশন হতে পারে? মানে এটা কি একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আ একটু কন্ট্রাডিক্টরি বাট এই জিনিসটাও ভাল লাগে যে যেই জিনিসটা আমি জানি যে যেই সাবজেক্টেই পড়াই এই বিষয়টা জানি। তো এই জিনিসটা অন্যদের সাথে শেয়ার করতেও ভাল লাগে। মূলত প্যাশনের জায়গাটা আসলে ওই শেয়ার করার জিনিসটা থেকে যে আমি একটা বিষয় জানি, ওইটা আরো অনেককে জানাচ্ছি এবং সেখান থেকে তার যে কিউরিওসিটিটা জাগে সেটাকে আমি যে আরো ডেভেলপ করতে পারি বা তার জানার আগ্রহটাকে আমি আরো বাড়াতে পারি, এটা আমার খুব ভাল লাগে আসলে। গ্রেট। তুমি তো উদ্ভাসে সাধারণ জ্ঞানের শিক্ষক, কিন্তু মাঝখানে তুমি বাংলা ক্লাস তো নিয়েছো। শুরুর দিকে তোমার বাংলার সাথেও তোমার জার্নিটা লম্বা ছিল। তো যদি ২ টা সাবজেক্টের ভিতরে একটা পিক করতে হয়, যে বাংলা পড়াতে ভালো লাগে নাকি জিকে পড়াতে ভালো লাগে? এটা তো খুবই টাফ প্রশ্ন। অ্যাকচুয়ালি ২ টাই ভাল লাগে। না, একটা বলতেই হবে। এরকম করলে কেমনে হবে? আহ পিক যদি করতে হয় জিকে। জিকে। ওকে। আমরা আবার জিকে পড়াই আবার বেশ কয়েকটা গ্রুপকে। ভার্সিটি স্টুডেন্টদেরকে পড়াই, আবার মেডিকেল স্টুডেন্টদেরকে পড়াই। কাদেরকে পড়াতে বেশি ভালো লাগে? মেডিকেল নাকি ভার্সিটি? সবাইকে ভালো লাগে। না, কারণ না, যে পড়ানোর কনটেন্ট তো সেম। কনটেন্টস সবাইকে যেহেতু সেম জিনিস ডেলিভার করতেছি আমার এটা এখানে মানে কোনো ডিফারেন্স ভেদাভেদ হ্যাঁ, নাই। আচ্ছা, জিকের ভেতরে বাংলাদেশ অংশ নাকি আন্তর্জাতিক অংশ? বাংলাদেশ অংশ। কেন আন্তর্জাতিক কঠিন লাগে একটু? না, আন্তর্জাতিক কঠিন লাগে না। বাট বাংলাদেশটা নিয়ে নিজের দেশটা নিয়ে নিজের দেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে স্টুডেন্টদেরকে জানাতে, তাদের আগ্রহটা মেটাতে এবং তাদেরকে আরো বেশি জানতে উৎসাহী করাতে আমার খুব ভালো লাগে। ভালো লাগে। ওকে, চমৎকার। এর পরবর্তী প্রশ্ন, আমাদের সিনিয়র টিচারদের ভেতর থেকে ২ জনের নাম দেওয়া হবে, একজনকে পিক করতে হবে, হ্যাঁ? তো কাউসার ভাই এবং পলাশ ভাই। দুইজনই আমার মেন্টর, দুইজনই আমার গুরু। এখানে পিক করার কোনো জায়গাই নেই। তাও পার্সোনালিটি ওয়াইজ ২ জনকে ২ টা কারণে পিক করতে হবে। কাউসার ভাইকে ঠিক কি কারণে পিক করবা, আর পলাশ ভাইকে ঠিক কি কারণে পিক করবা? এটা বলা যায় কাউসার ভাই হচ্ছে ওই যে যেহেতু শুরুতে বলা হলো বাংলাতে পড়াইছি এবং কাউসার ভাই অনেকদিন আমাদের জিকে গ্রুমিং ও নিয়েছেন। সো আমার এই যে শেখাটা এবং টিচিং এর
এই যে মানে ক্লাসে যে স্টুডেন্টদের পড়ানোর বিষয়টা কলা কৌশল এগুলা কাউসার ভাইয়ের কাছ থেকে সরাসরি শেখা, একদম হ্যান্ডস অন বলা যায় আমি কাউসার ভাইয়ের শিষ্য। তো এটার জন্য গুরু সবসময় গুরুর জায়গায়, তো কাউসার ভাই সবসময় এখানে। আর পলাশ ভাই অ্যাজ এ পার্সোনালিটি তিনি খুবই তার রেজিলিয়েন্স অনেক বেশি তিনি, এবং তার কাজের ব্যাপারে তিনি খুব প্যাশনেট। তো তার এই জায়গাটা আমার কাছে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। ওকে, চমৎকার। খাবারের বিষয়ে আসি। দেখেই বোঝা যাচ্ছে, আবার পার্সোনালি আমরা যারা তোমাকে চিনি আমরা জানি তুমি বেশ ভোজন রসিক। খাবারের ক্ষেত্রে প্রিয় জিনিস কোনটা? খিচুড়ি নাকি কাচ্চি? কাচ্চি। কাচ্চি প্রিয় জিনিস। ওকে। এবার একটু তুমি আরামপ্রিয় মানুষ সেটাও কম বেশি আমরা জানি। তোমার জন্য কোনটা বেশি প্রিয়? ঘুমানো নাকি খাওয়া? এটা তো টাফ হয়ে গেল। দুইটাই তো ভালো লাগে। খেয়ে দিয়ে ঘুমাইতে ভালো লাগে। ওকে। এটা ছিল র‍্যাপিড ফায়ারের লাস্ট প্রশ্ন। দর্শক মণ্ডলী, এর মধ্যে দিয়ে র‍্যাপিড ফায়ারও আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলে যাচ্ছি আমাদের লাস্ট সেগমেন্ট, রিউমার স্ক্যান। এটাও একটা এক্সাইটিং পার্ট, যেখানে সারফেস লেভেলে ঘুরতে থাকা বিভিন্ন রিউমার, গুজব, একদম গরম গরম তাজা তাজা গুজব, এগুলো নিয়ে টিচারদেরকে সরাসরি প্রশ্ন করা হয় এবং টিচাররা বলে যে এটা আসলে গুজব নাকি এটা একটা ফ্যাক্ট, অ্যান্ড গুজব হলে ঠিক কি কারণে গুজব। তো একটা গুজব শুনতে পারা যায়, আরাফ, তুমি নাকি মানে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ক্লাস নিতে পছন্দ করো, ঠিক আছে, বাট ক্লাস নেওয়ার ক্ষেত্রে ময়মনসিংহ ব্রাঞ্চে যাওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি বেশি। এটার সত্যতা আসলে কতটুকু? না, এটা তো পুরোপুরি গুজব। উদ্ভাসে তো সব জায়গায় ঘুরতে ভালো লাগে। স্পেসিফিক কোনো ব্রাঞ্চে এইভাবে মানে টেন্ডেন্সি দেখানো বা আগ্রহ থাকার তো কোনো সুযোগ নাই। তার মানে এটা গুজব, হ্যাঁ, এটা গুজব। পুরোপুরিভাবে গুজব। হ্যাঁ। ওকে। আরাফ, আপনাকে নিয়ে জানা যায় যে আপনি আসলে ঠিক বিশেষ কোনো কারণে আপনি গরুর মাংস খেতে চান না। ব্রাঞ্চে গেলে, মানে যেসব ব্রাঞ্চে আমাদের জন্য স্পেশাল আয়োজন করে গরু, তখন আপনি গরু না খেয়ে অন্য কিছু খান। মানে ধর্মীয় তো কোনো কারণ নেই এর পেছনে। ব্যক্তিগত নাকি কারণ আছে, সেই কারণটা সবার সাথে শেয়ার করে না। সবাই সিক্রেটলি জানতে চায় যে আরাফ ভাইয়া গরু ঠিক কেন খায় না? মেডিকেল কারণও দেখায় না, ধর্মীয় কারণও না, ঠিক কোনো ব্যক্তিগত কারণ আছে। তো জীবনে কি এমন কোনো পার্সোনাল ইনসিডেন্ট আছে কিনা যে কারণে গরু খাওয়া হয় না? না, অ্যাকচুয়ালি কোনো পার্সোনাল ইন্সিডেন্স নাই। এটা অ্যাকচুয়ালি মেডিকেল কারণেই আমার গরু মেডিকেল খাওয়াতে কারণ। নিষেধ আছে। এবং শুধু গরু না, গরু, চিংড়ি, ইভেন বেগুন, ইভেন কিছু ক্ষেত্রে ইলিশ মাছ, এগুলো সবকিছুতেই আমার যাক, নিষেধাজ্ঞা অনেক আছে। বড় রিলিফ। আমিও আজকে প্রথমবারের মতো শুনলাম যে আরাফ আসলে মেডিকেল কারণে এগুলো খায় না। ও খেতে বসার সময় এমন ভাবে জিনিসটাকে প্রিটেন্ড করে যে আসলে ও মানে খুব বড় একটা স্পিরিচুয়াল বিষয়ের ভিতরে আছে। এখন ও গরু খেলে হচ্ছে ধর্ম বিনষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আরাফ, আপনাকে নিয়ে আরো বেশ কিছু গুজব শুনতে পাওয়া যায়। ব্যক্তিগতভাবে আমি অনেক শুনেছি যে উদ্ভাসে অ্যাক্সিডেন্টে নাকি অনেক টাকা কামিয়ে আপনি ইন্ডিয়া চলে গেছিলেন ঘুরতে। এটার সত্যতা আসলে কতটুকু? এটা সত্য। বেশি না অবশ্য, ৩ বা ৪ দিনের জন্য গেছিলাম ৩ বা আরকি। ৪ দিনের জন্য। তাহলে স্টুডেন্টরা তো এখন জানতে চাবে যে ভাইয়া মানে উদ্ভাসের টিচার হলে কি দেশে বিদেশে ঘুরতে পারা যায়? অবশ্যই, এটাতে কোনো সন্দেহ নাই। এটাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ। তার মানে উদ্ভাসে যারা টিচার হয় তাদের মানে ক্যারিয়ার প্রসপেক্ট অসাধারণ বলতে গেলে। মানে ইনকাম প্রসপেক্ট ভালো। শুধু ইনকামের বিষয় না এটা। এইখানে অনেক কিছুরই বিষয় আছে। এটাও একটা কাইন্ড অফ ক্যারিয়ার পাথের একটা অংশ। তো এইখানে অনেক কিছু জানার বিষয় আছে, অনেক কিছু এক্সপেরিয়েন্স করার বিষয় আছে। আর মানে পাশাপাশি ইনকামটা এটা একটা সাইড বিষয়, বাট এটা মূল বিষয় না। তো অনেক মানে এই বয়সে বা এই জাতীয় কিছু করে অনেক কিছুই করা যায়। বাট এইখানে আমি বলব উদ্ভাসে এই যে কাজটা, টিচিংটা, এখানে ইনকামটা অ্যাকচুয়ালি মূল ফ্যাক্টর না। এখানে স্টুডেন্টদেরকে মানে স্টুডেন্টদের সাথে ইন্টারেকশন, তাদের সাথে নলেজ শেয়ারিং, এই বিষয়টা অ্যাকচুয়ালি মূল গুরুত্বপূর্ণ। চমৎকার। সো লাস্ট একটা গুরুত্বপূর্ণ গুজব, যে ১ম এটা যে এবছর যে আমরা ভার্সিটি পূর্ণাঙ্গভাবে শুরু করলাম, এটার পেছনে অনেক মাস্টারমাইন্ড ছিল। অনেকে কাজ করেছে। আমাদের সিনিয়র ভাইদের ভেতরে হিমেল ভাই, কাউসার ভাই, পলাশ ভাই, সিফাত ভাই, জুনিয়র অনেকে ছিল যারা কাজ করেছে। একদম ইনিশিয়াল কোর টিমে শুরু থেকে, মানে একদম যখন এটা ব্রেন চাইল্ডের মতো একটা প্রোডাক্ট ছিল সেখান থেকে ডেভেলপমেন্ট পর্যন্ত এখানে তোমার অংশগ্রহণ ছিল। এটা গুজব না বাস্তবতা? প্রথম কথা, না, এটা সত্য। এটা সত্য। হ্যাঁ। তো এটা জানতে চাই, ঠিক নিজে ওখানে ছিলে বলে না, একদম অনেস্টলি, যে এই ফুল প্রোগ্রামটা ডিজাইন করার জন্য বা ডিজাইন করার পেছনে ঠিক কতটুকু ডেডিকেশন, সময় বা শ্রম তোমরা আসলে দিয়েছো? ডেডিকেশন বিষয়টা তো আসলে পরিমাপ করা যায় না। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স করার বিষয়। এবং মানে এখানে একদম আ কি বলবো? স্ক্র্যাচ থেকে জিনিসটা যেহেতু ডেভেলপ করেছি, মানে করার সাথে ছিলাম আরকি। এখানে অনেকেই ছিল আসলে। কেবল টিচাররাই না, আ ম্যানেজমেন্টের অনেকে। ইভেন আমি সবসময় এটা বলি, যারা ইভেন এই বইটা বা ম্যাটেরিয়ালস গুলো যারা টাইপ করেছেন, তারাও এখানে অনেকখানি শ্রম দিয়েছেন। তো সবারই একটা সম্মিলিত প্রচেষ্টাতেই পুরো জিনিসটা দাঁড়িয়েছে আরকি। আমি এটার একটা ছোট পার্ট বলা যায়। আমি আরেকটু জানতে চাই যে, একটু বলার জন্য, আমরা তো অ্যাডমিশন সিজন এবার শুরু করলাম কবে? অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর নাগাদ? সেপ্টেম্বর থেকে।
ঠিক এই সেপ্টেম্বরে যে স্টুডেন্ট গুলো যে ম্যাটেরিয়াল পাচ্ছে এটার কাজ কয় সপ্তাহ আগে শুরু হয়েছিল? 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস আগে? না ঠিক কতদিন আগে শুরু হয়েছিল? না, এটার কাজ অলমোস্ট ১ বছর আগে শুরু হয়েছিল। অলমোস্ট 1 বছর হ্যাঁ। আগে। সো এই 1 বছরের ভেতরে নিশ্চয়ই খুব আস্তে ধীরে তোমরা কাজ করেছো? নাকি এক কাজ অনেকবার ব্যাক অ্যান্ড ফোর্থ হয়েছে? অনেক শ্রম গিয়েছে, একটা লাইন হয়তো লিখেছো সেটা হয়তো কাটাকাটি হয়েছে ১০ বার ২০ বার এমন কোনো ঘটনা? নাকি তোমরা খুব স্লো ছিলা যে একটা বই লিখতে ১ বছর সময় লেগে গেছে? না। এখানে প্রতিনিয়ত বিষয়গুলা চেঞ্জ হয়েছে। একটা জিনিস আমরা একভাবে ডিজাইন করেছি। তারপর সেখান থেকে আরো বেটার কিছু করার জন্য জিনিসটাকে আবার ভেঙে চুরে নতুন করে করতে হয়েছে। ইনফেক্ট এমনও হয়েছে যে পুরা জিনিসটা যখন আমরা রেডি করেছি, তারপরেও দেখা গেল যে সেখানে ইনফরমেশন এর কিছু হয়তো আপডেট হয়েছে বা নতুন কিছু দেওয়ার মতো আমরা পেয়েছি। সেটাও সেখানে আমরা চেঞ্জ করেছি। তো প্রতিনিয়ত এই বিষয়টা চেঞ্জের মধ্যে থাকে এবং আমি আরেকটু এড করব যে বিষয়টা যে শুধু তাদেরকে ম্যাটেরিয়ালস ডেলিভার করাতেই আমরা শেষ করে দিছিলাম বিষয়টা কিন্তু তাও না। তাদেরকে আমরা যে রিসেন্ট জিকে যে শিটগুলা প্রোভাইড করেছি, ওই সময় কিন্তু আমাদের কাজগুলা চলমান ছিল। ইনফেক্ট আমাদের প্রোভাইড করা ইনফরমেশন গুলার মাঝখানেও যদি কোনটা চেঞ্জ হয়েছে সেটাও কিন্তু আমরা স্টুডেন্টদের কাছে ডেলিভার করেছি। তো এই কাজটা অ্যাকচুয়ালি সবসময় চলমান থাকে। গ্রেট, গ্রেট। তো এর মধ্যে দিয়ে রিউমার স্ক্যানের পার্টটাও শেষ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে গিয়েছি। ৩ টা পার্টের বাইরে যে তোমাকে আসলে এটা প্রশ্ন করতে চাই যে, উদ্ভাসে যে এই শিক্ষকতা জীবন তোমার, এটা তো তোমার ডেফিনিটলি একটা সাইড ক্যারিয়ার ট্র্যাক তো আছেই। এই সাইড ক্যারিয়ার ট্র্যাক হিসেবে যদি টিচার না হইতা, আদার হাসেল হিসেবে অন্য কোন জায়গা বেছে নিতা? আমি আসলে টিচিং এ বেছে নিতাম। কারণ এখানে টিচিং এ আসার পরে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি যে মানে আমার যদি এটাতে প্যাশন না থাকতো আমি এখানে কন্টিনিউ করতে পারতাম না। বিকজ এই স্পেশালি উদ্ভাসে আ উদ্ভাসের যেই ভ্যালুস টা থাকে স্টুডেন্টদেরকে আমরা যে ডেলিভার করি, আমরা তো শুধু কনটেন্ট ডেলিভার করি তা না। স্টুডেন্টদের একদম গ্রুম আপ করে তাদেরকে একদম আ ইউনিভার্সিটির দোরগোড়া পর্যন্ত পৌঁছে দেওয়া। পুরা বিষয়টাতে আমাদের রিগোরাসলি কাজ করে যেতে হয়। তো অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ এরও একটা হ্যাঁ, বিষয় একটা আছে বিষয় এখানে। থাকে। তাদেরকে ভ্যালুজও আমরা শিখাই। আমরা যে শুধু কনটেন্টটা শিখাচ্ছি, ম্যাটেরিয়াল শিখাচ্ছি সেটা না, ভ্যালুজটাও শিখাচ্ছি। তো এখানে যদি ডেডিকেটেডলি বা প্যাশনেটলি কাজ করা না হয় তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা পসিবল না। ওকে। তো শেষ প্রশ্ন তোমার কাছে। প্রশ্ন ঠিক না, যে এবার ভার্সিটি যারা ভর্তি ইচ্ছু যারা আছে, তাদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে? আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমি বলব যে তোমরা অনেক পরিশ্রম করেছো, তোমরা রেগুলার এক্সাম দিয়েছো, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করেছো, তোমরা রেগুলার পড়াশোনার মধ্যে ছিলা। এখন শেষ সময় চলে আসছে, এখন হচ্ছে তোমাদের প্র্যাকটিসের সময়। তোমরা এই বিষয়গুলা যাই পড়েছো সেগুলা রিভিশন করবে, সেগুলা প্র্যাকটিস করবে এবং সবচেয়ে বড় জিনিসটা আমি যেটা বলতে চাই কখনোই হতাশ হবে না। কারণ তোমার জন্য অবশ্যই ভালো কিছু নির্ধারিত আছে। তুমি যেহেতু পরিশ্রম করেছো, অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট পাবে ইনশাআল্লাহ। তো তোমরা লেগে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের সফলতা আসবেই। ধন্যবাদ আরাফ। তো এর মধ্য দিয়ে দর্শক মণ্ডলী আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরাফ, তোমাকে আবারও ধন্যবাদ মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। ওকে। তো দর্শক মণ্ডলী এমন আরো এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।